হুম, একবার শুধু কল্পনা করুন তো, এমন একটা প্রকোষ্ঠ বা ভল্টের কথা, যার ভেতরে মানে ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সোনাদানার হীরা লুকানো আছে। হ্যাঁ, বিশাল অঙ্কের সম্পদ। কিন্তু সবচেয়ে অবাক করার ব্যাপার হলো, সেই দরজায় লোহার কোনো তালা নেই, পাসওয়ার্ড বা চাবি কিচ্ছু নেই। আছে শুধু বিশাল দুটো খোদাই করা সাপের ছবি আর একটা দীর্ঘস্থায়ী গুজব যে দরজাটা খুললেই নাকি সমুদ্র আছড়ে পড়বে। মানে একটা ভয়ঙ্কর প্রলয় ঘটবে, তাই তো? একদম। আর এই গুজবটাই শত শত বছর ধরে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদকে নিখুঁতভাবে পাহারা দিয়ে আসছে। ভাবা যায়? হুম। ঠিক এই জায়গাটিতেই আসলে ইতিহাস আর মানুষের মনস্তত্ত্ব এসে এক বিন্দুতে মেশে। যারা ইতিহাসে স্নাতক স্তরে পড়ছেন বা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করছেন, তাদের জন্য এগুলো কিন্তু কেবল অলৌকিক গল্প নয়। ঠিক, এগুলো প্রাচীন সমাজ ব্যবস্থার এক একটা জীবন্ত প্রমাণ। একদমই তাই। প্রাচীন মানুষের মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ এবং অসাধারণ প্রকৌশল বিদ্যার প্রমাণ। আজকের এই বিশেষ তথ্য অনুসন্ধানে বা ডিপ ডাইভে আমাদের মূল লক্ষ্য ঠিক এটাই। আমরা কেবল কিছু রহস্যময় ভারতীয় মন্দিরের গল্প শুনব না। না, বরং এই বিশাল কাঠামো আর লোকজ বিশ্বাসের গভীরে লুকিয়ে থাকা আসল বিজ্ঞান, মানে ভূতত্ত্ব আর স্থাপত্য কৌশলকে ডিকোড করার চেষ্টা করব। চলুন বিষয়টির গভীরে যাওয়া যাক। অবশ্যই। আধুনিক স্থাপত্যের কথা ভাবলেই তো চোখের সামনে লেজার গাইডেড মেজারমেন্ট বা ধরুন হাইড্রলিক ক্রেন আর 3D ব্লুপ্রিন্ট ভেসে ওঠে। কিন্তু আজকের উৎসগুলোতে এমন কিছু মন্দিরের কথা রয়েছে যা এই আধুনিক বিজ্ঞানকেও রীতিমতো চ্যালেঞ্জ করে। সত্যি বলতে কি, মহাকর্ষকে নিয়ন্ত্রণ করার বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত ভাবি যে প্রাচীন মানুষেরা কেবল পাথর কেটে ইমারত বানাতো। হ্যাঁ, সাধারণ ধারণা তো সেটাই। কিন্তু তারা আসলে ভর, মাধ্যাকর্ষণ এবং জ্যামিতিক কাঠামোর এমন কিছু সূত্র ব্যবহার করত যা আধুনিক যুগের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বইগুলোতে হয়তো নতুন মনে হতে পারে। এই প্রসঙ্গে প্রথমেই তো মহারাষ্ট্রের ইলোরায় অবস্থিত কৈলাস মন্দিরের কথা চলে আসে। এটি কোনো সাধারণ মন্দির নয়, মানে নিচ থেকে ইটের ওপর ইট গেঁথে দেয়াল তোলা হয়নি এখানে। না, পুরো উল্টো পদ্ধতি। রাজা প্রথম কৃষ্ণ মাত্র ১৭ বছরে প্রায় ৪ লাখ টন পাথর নিখুঁতভাবে কেটে বের করে এই মন্দির তৈরি করেন। এটা একটা আস্ত পাহাড়কে ওপর থেকে নিচে, মানে টপ ডাউন পদ্ধতিতে খোদাই করে তৈরি করা একটা মেগালেথ। আর এর ভেতরে বৃষ্টির জল সংরক্ষণের ড্রেন থেকে শুরু করে জটিল ব্যালকনি সবকিছুই আছে। তো এখানে আমার একটা প্রশ্ন আছে, প্রাচীন স্থপতিরা কি এমন কোনো রিভার্স ইঞ্জিনিয়ারিং বা 3D ক্যাড সফটওয়্যারের মতো গাণিতিক সূত্র জানতেন যা আজ হারিয়ে গেছে? কারণ 3D প্রিন্টার যেমন নিচ থেকে ওপরে তৈরি করে, কৈলাস মন্দির তার ঠিক উল্টো, যেন পাহাড়ের ভেতর থেকে একটা মন্দিরকে আনপ্যাক করা হয়েছে। আনপ্যাক করা আধুনিক সফটওয়্যারের এই তুলনাটা বেশ আকর্ষণীয়। রিভার্স ইঞ্জিনিয়ারিং বা হারিয়ে যাওয়া প্রযুক্তির ধারণায় লাভ দেওয়াটা খুব সহজ, কিন্তু এখানে মূল রহস্যটা লুকিয়ে আসে স্পেশাল জিওমেট্রি বা স্থানিক জ্যামিতির গভীর জ্ঞানে। আচ্ছা। কৈলাস মন্দিরের এই নির্মাণ পদ্ধতিকে বলা হয় সাবট্র্যাক্টিভ বা বিয়োগান্তক পদ্ধতি। মানে একটা বিশাল পাহাড় থেকে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে মূল কাঠামো বের করে আনা। এখানে স্থপতির ভুলের কোনো অবকাশ নেই। ও, বুঝতে পারছি। একবার একটা পাথর ভুল কাটলে তো আর জোড়া লাগানো যাবে না। একদম ঠিক ধরেছেন। পুরো নকশাই বাতিল হয়ে যাবে। এর জন্য যে মাত্রার মানসিক একাগ্রতা প্রয়োজন তা কোনো সফটওয়্যারের চেয়ে কম নয়। আর ঠিক এর উল্টো পদ্ধতিটাই আমরা দেখতে পাই তাঞ্জোরের বৃহদীশ্বর মন্দিরে, যেখানে সাবট্র্যাক্টিভ নয় বরং অ্যাডিটিভ বা সংযোজনমূলক পদ্ধতিতে কাজ করা হয়েছে। হ্যাঁ, প্রায় ১,৩০,০০০ টন গ্রেনাইট পাথর দিয়ে তৈরি এ মন্দির। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা লাগে যখন জানা যায় যে এই মন্দিরের ২১৬ ফুট উঁচুতে ৮০ টনের একটা অখণ্ড পাথরের চূড়া বা কুম্বাম বসানো হয়েছিল। ১০০০ বছর আগে ক্রেন ছাড়া এত উঁচুতে এত ভারী পাথর কিভাবে তোলা হলো? এটা কাঠামোগত প্রকৌশলের একটা চমৎকার ধাঁধা। ৮০ টন ওজনের একটা পাথরকে এত উঁচুতে তোলার একমাত্র লজিক্যাল উপায় হল মাটির একটা ঢাল বা র্যাম্প তৈরি করা। মানে একটা কৃত্রিম পাহাড়ের মতো? ঠিক তাই। কিন্তু মাধ্যাকর্ষণের নিয়ম অনুযায়ী এত ভারী বস্তু টেনে তোলার জন্য ঢালের কোণ খুব বেশি খাড়া হওয়া যাবে না। হাতি বা ষাঁড় দিয়ে টানানোর জন্য ঢালটিকে যথেষ্ট সমতল হতে হলে সেই মাটির র্যাম্পটির দৈর্ঘ্য কয়েক কিলোমিটার লম্বা হতে হবে।
আরে হোপ, তার মানে মূল ইমারত তৈরির চেয়ে সেই অস্থায়ী মাটির পাহাড় তৈরি করাটা আরও বেশি শ্রমসাধ্য ছিল। একদম। এটা শুধু স্থাপত্য নয়, বিপুল পরিমাণ মানব সম্পদ আর লজিস্টিক সামলানোর এক অবিশ্বাস্য প্রশাসনিক ক্ষমতা। ভর আর মাধ্যাকর্ষণ নিয়ে প্রাচীন স্থপতিদের এই খেলার আরও একটা চরম রূপ দেখা যায় অন্ধ্রপ্রদেশের লেপাক্ষীর বীরভদ্র মন্দিরে। এই মন্দিরের ৭০টি পিলারের মধ্যে একটি খিলান মাটি থেকে আধা ইঞ্চি ওপরে শূন্যে ঝুলে আছে। একে হ্যাঙ্গিং পিলার বলা হয়। হ্যাঁ, ১৯১০ সালে এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার তো এই ঝুলন্ত পিলারের রহস্য ভেদ করার জন্য ওটাকে জোর করে নামানোর চেষ্টা করেছিলেন। আর তার ফলে পুরো মন্দিরে ছাদের ভারসাম্যই নষ্ট হতে শুরু করেছিল, তাই না? ঠিক। আসলে ওই ব্রিটিশ ইঞ্জিনিয়ার বুঝতে পারেননি যে এই ঝুলন্ত পিলারটি নিছক কোনো জাদুকরী প্রদর্শনী ছিল না। এটি ছিল পুরো কাঠামোর লোড বিয়ারিং ডাইনামিক্সের একটা অবিচ্ছেদ্য অংশ। অনেকটা সাইকেলের চাকার স্পোকের মতো। চমৎকার উদাহরণ। চাকার তারগুলো যেমন রিমকে টেনে ধরে রাখে, ঠিক তেমনি বীরভদ্র মন্দিরের ছাদের বিশাল ওজন চারপাশের পিলারগুলোর ওপর এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যা মাঝের পিলারটিকে ওপরের দিকে টেনে রাখত। ও আচ্ছা, মানে ছাদের চাপই পিলারটিকে শূন্যে ভাসিয়ে রাখার একটা অদ্ভুত সাসপেনশন তৈরি করেছিল। একদম। এটাকে জোর করে নামানোর অর্থই হল পুরো ছাদের ভারসাম্য নষ্ট করে দেওয়া। এই সাসপেনশন আর ভারসাম্য সত্যি অবাক করার মতো। কিন্তু ওড়িশার কোণার্ক সূর্য মন্দিরের বিষয়টা তো আরও অদ্ভুত। ২৪টি চাকাযুক্ত রথের আকৃতি, যেখানে চাকাগুলো নিখুঁত সূর্যঘড়ি বা সানডাইল হিসেবে কাজ করে। আর শোনা যায় ৫২ টনের একটা বিশাল চুম্বক ব্যবহার করে মন্দিরের মূল মূর্তিকে শূন্যে ভাসমান রাখা হয়েছিল। সেই যুগে ম্যাগনেটিক লেভিটেশন। ৫২ টনের একক চুম্বকের চেয়ে এটাকে বরং চুম্বকীয় পাথরের বা লোডস্টোনের একটা জটিল বিন্যাস হিসাবে ভাবাটা বেশি যুক্তিসঙ্গত। মানে আধুনিক ম্যাগলেভ ট্রেনের মতো। ঠিক তাই। ম্যাগলেভ ট্রেন যেমন বিপরীত চুম্বকীয় মেরুর বিকর্ষণ কাজে লাগিয়ে শূন্যে ভাসে, কোণার্ক মন্দিরের স্থপতিরাও সম্ভবত ছাদ আর মেঝের মধ্যে লোডস্টোনগুলোকে এমনভাবে সাজিয়েছিলেন যাতে ঠিক মাঝখানে একটা জিরো গ্র্যাভিটি পয়েন্ট বা চুম্বকীয় ভারসাম্য তৈরি হয়। এটা তো পদার্থবিজ্ঞানের এক অসাধারণ প্রয়োগ। অবশ্যই। তবে এই চুম্বকগুলো নাকি ব্রিটিশ নাবিকদের কম্পাসের দিগ্ভ্রম ঘটাচ্ছিল, যে কারণে পরে সেগুলো সরিয়ে ফেলা হয়। পদার্থবিজ্ঞানের এই অদ্ভুত প্রয়োগের কথা উঠলেই ওড়িশার আরেক বিখ্যাত স্থাপত্য জগন্নাথপুরী মন্দিরের কথা মনে পড়ে। এই মন্দিরের ওপর দিয়ে নাকি কোনো পাখি বা বিমান ওড়ে না, আর চূড়ার কোনো ছায়াও পড়ে না। আর ওই যে মন্দিরে পতাকা সব সময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। হ্যাঁ, এগুলো কিভাবে সম্ভব? এগুলোকে অলৌকিক ঘটনা হিসাবে না দেখে যদি কাঠামোগত দিক থেকে বিশ্লেষণ করা হয়, চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়। ছায়া না পড়ার বিষয়টা হল মন্দিরের শিখরা বা স্টেপ পিরামিড কাঠামোর জ্যামিতিক মাস্টারপিস। ধাপে ধাপে তৈরি বলে। হ্যাঁ, চূড়াটি এমনভাবে তৈরি যে সূর্যের আলো পড়লে ছায়া মাটিতে না পড়ে মন্দিরের নিজের প্রশস্ত ভিত্তির ওপরেই বিলীন হয়ে যায়। আর বাতাসের বিপরীত দিকে পতাকা ওড়ার বিষয়টা সম্ভবত সমুদ্র তীরবর্তী অ্যারোডাইনামিক বলয়ের কারণে ঘটে। মানে এক ধরনের ভর্টেক্স বা ঘূর্ণি তৈরি হয়। ঠিক বলেছেন। মন্দিরের উচ্চতা আর সামুদ্রিক বাতাসের ধাক্কায় সেখানে একটা আবর্ত তৈরি হয়, যা পতাকাকে মূল বাতাসের প্রবাহের উল্টো দিকে উড়তে বাধ্য করে। পাথর আর কাঠামোর এই জ্যামিতিক হিসাব নিকাশ তো গেল প্রকৌশলের দিক, কিন্তু প্রাচীন স্থপতিরা তো প্রকৃতির সবচেয়ে ধ্বংসাত্মক আর খামখেয়ালি শক্তিগুলোকেও স্থাপত্যের অংশ করে নিয়েছিলেন। একদম। তারা প্রকৃতিকে এড়িয়ে যায়নি, বরং তাকে উপাসনার অবিচ্ছেদ্য উপাদান বানিয়েছিল। যেমন ধরুন হিমাচল প্রদেশের বিজলি মহাদেব মন্দির। প্রতি ১২ বছর পর পর এই মন্দিরে বজ্রপাত হয় আর শিবলিঙ্গ টুকরো টুকরো হয়ে যায়। এরপর পুরোহিত কেবল মাখন দিয়ে সেই টুকরোগুলো জোড়া লাগান। এই মন্দির যেন প্রাচীনকালের একটা লাইটেনিং রডের মতো কাজ করত। এটা আসলে ভূতাত্ত্বিক আর রাসায়নিক এক অদ্ভুত মেলবন্ধন। মন্দিরটি এমন একটা পর্বতশৃঙ্গে অবস্থিত যা প্রাকৃতিকভাবেই বজ্রপাত আকর্ষণ করে, আর মাখন দিয়ে জোড়া লাগানোর বিষয়টা কোনো জাদুর চেয়ে রাসায়নিক বিক্রিয়া হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, কিভাবে? মাখনে থাকা ফ্যাট, পাথরের খনিজ উপাদান আর বজ্রপাতের ফলে সৃষ্ট চরম তাপ, এই সব কিছু মিলে সম্ভবত তাপগতিবিদ্যার এমন একটা অবস্থা তৈরি করে যা পাথরের ফাটলগুলোতে এক ধরনের প্রাকৃতিক রেজিন বা আঠার মতো কাজ করে। ওয়াও, ভাবা যায়।
প্রাকৃতিক শক্তির কথা যখন আসলই, হিমাচল প্রদেশের জালাদেবী মন্দিরের রহস্যতা তো বলতেই হয়। বিনা তেলে বা সলতেতে ৯টি প্রাকৃতিক আগুনের শিখা জ্বলছে সেখানে। ব্রিটিশ এবং আধুনিক ভূতাত্ত্বিকরা মাইলের পর মাইল খুঁড়েও এর কোনো প্রাকৃতিক গ্যাসের উৎস বের করতে পারেনি। ভূতাত্ত্বিকভাবে এটা একটা বড় বিস্ময়। সাধারণত এমন শিখার পেছনে ভূগর্ভস্থ ফাটল দিয়ে মিথেন বা হাইড্রোকার্বন গ্যাসের নির্গমন থাকে। কিন্তু কোনো গ্যাসের পকেট তো পাওয়া যায়নি। তার মানে হলো এই মাটির নিচের ফাটলগুলোর নেটওয়ার্ক আমাদের ধারণার চেয়ে অনেক বেশি জটিল। গ্যাস হয়তো অনেক গভীরের কোনো উৎস থেকে মাইলের পর মাইল বাঁকা ফাটল দিয়ে ওপরে উঠে আসছে, যা সরাসরি ড্রিল করে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আর অন্ধ্রপ্রদেশের পানাখালা নরসিংহ স্বামী মন্দির, মূর্তিকে গুড়ের পানীয় বা পানাকাম খাওয়ালে রীতিমতো ঢোক গেলার শব্দ শোনা যায়, আর অর্ধেক পানীয় বাইরে চলে আসে। আশ্চর্যের বিষয় হল, এত গুড় থাকা সত্ত্বেও সেখানে কোনো পিঁপড়ে আসে না। ঢোক গ্যালারি শব্দ যা অ্যাকুস্টিক চেম্বার বা শব্দ প্রকৌশলের এক নিখুঁত উদাহরণ। পাথরের ভেতরে হয়তো ফাঁপা অংশ আছে, তরল পদার্থ যখন সেই সরু ফাটল দিয়ে নিচে নামে তখন বায়ুর চাপের কারণে গ্লুপ গ্লুপ শব্দ তৈরি হয়। ও, যেটাকে মানুষ ঢোক গেলার শব্দ ভাবে। আর পিঁপড়ে না আসার বিষয়টা? সেটার বৈজ্ঞানিক কারণ হতে পারে ওই এলাকার মাটির বিশেষ কোনো রাসায়নিক গুণ, অথবা যুগ যুগ ধরে ব্যবহার করা ধূপ, ধুনোর গন্ধ, যা প্রাকৃতিকভাবেই পতঙ্গ নিবারক হিসাবে কাজ করে। প্রকৃতির সাথে এমন মেলবন্ধনের আরও উদাহরণ হল তামিলনাড়ুর রামনাথ স্বামী মন্দির। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ থাকা সত্ত্বেও এই মন্দিরের কাছের সমুদ্র একেবারে শান্ত এবং ঢেউহীন। আবার কেরালার অনন্ত পদ্মনাভ লেক মন্দিরের পাহারাদার ছিল ববিয়া নামের একটা নিরামিষাশী কুমির। হ্যাঁ, কুমিরটি গত বছর মারা যায়। সে কেবল মন্দিরের প্রসাদ মানে ভাত আর গুড় খেত। প্রকৃতির সাথে অদ্ভুত ইকোসিস্টেম। রামনাথ স্বামী মন্দিরের শান্ত সমুদ্রের বিষয়টা সম্ভবত সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতির কারণে। হয়তো এমন কোনো প্রবাল প্রাচীর আছে যা ঢেউয়ের শক্তিকে তীরের আগেই ভেঙে দেয়। আর ববিয়া কুমিরটির আচরণ প্রমাণ করে যে নিরাপদ পরিবেশ পেলে প্রাণীদের খাদ্যাভ্যাস কতটা পরিবর্তিত হতে পারে। এই মন্দিরগুলো যেন পরিবেশগত সেন্সরের মতো কাজ করত। কিন্তু বিজ্ঞান আর প্রকৌশলের বাইরে মানুষের মনস্তত্ত্ব এবং লোককথাও এই জায়গাগুলোর সাংস্কৃতিক পরিচয় তৈরি করেছে। অবশ্যই, লোককথা বা ভৌতিক গল্পগুলো কেবল রূপকথা নয়, এগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বিশ্বাস, যে একটা শক্তিশালী মনস্তাত্ত্বিক বলয় তৈরি করে। রাজস্থানের কিরাডু মন্দিরের কথাই ধরুন। এক ক্ষুব্ধ সাধুর অভিশাপে সূর্যাস্তের পর ওই গ্রামে যে থাকে সে নাকি পাথরে পরিণত হয়। কৌতূহলবশত পেছনে ফিরে তাকানো এক নারীর পাথরের মূর্তি আজও সেখানে রয়েছে। ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই ধরনের গল্পগুলো সাধারণত রূপক হিসেবে কাজ করে। হয়তো প্রাচীনকালে সেখানে কোনো ভয়ঙ্কর প্লেগ বা শত্রুর আক্রমণ হয়েছিল, যার ফলে রাতারাতি পুরো গ্রাম পরিত্যক্ত হয়ে যায়। আর সেই ট্রমাটাই অভিশাপ হিসেবে মানুষের মনে গেঁথে গেছে। উত্তরপ্রদেশের বৃন্দাবনের নিধিবনের গল্পটা তো আরও আতঙ্কের। রাতে নাকি শ্রীকৃষ্ণ আর গোপীদের রাসলীলা হয় সেখানে। গাছগুলো দেখতে ঠিক মানুষের শরীরের মতো। লুকিয়ে রাতে সেখানে থেকে যাওয়া ব্যক্তিরা পাগল হয়ে যায় বা মারা যায়। যেমন ১০ বছর আগে জয়পুর থেকে আসা এক ভক্তের হয়েছিল। হ্যাঁ, এগুলো কিভাবে ব্যাখ্যা করবেন? মানুষের মন যখন কোনো ভৌতিক গল্পে গভীরভাবে বিশ্বাস করে, তখন রাতের অন্ধকার আর বনভূমির একাকিত্ব মিলে এক ধরনের তীব্র প্যানিক অ্যাটাক বা ম্যাস হিস্টিরিয়া তৈরি করতে পারে। চরম মানসিক ভীতি থেকে স্নায়ুতন্ত্র বিকল হওয়া বা হ্যালুসিনেশন হওয়াটা পুরোপুরি বৈজ্ঞানিক। বারাণসীর কাশীকারবাত মন্দিরে আবার প্রাচীনকালে মুরাংধ্বজ নামের এক রাজার কাহিনী আছে, যিনি নিজের ছেলের চোখ বলি দিয়েছিলেন। মোক্ষ লাভের আশায় ভক্তরা সেখানে করাতের নিচে বলিদান দিত। ব্রিটিশরা পরে এটা বন্ধ করে। তামিলনাড়ুর কাঞ্চিপুরমের গুপ্ত মন্দিরের কথাটাও তো বলা যায়। জঙ্গলের মাঝে একটা অর্ধেক ভাঙা মন্দির, যেখানে গাছে লাল সুতো বাঁধা থাকে। অদ্ভুত ডমরু আর ঘণ্টার আওয়াজ শোনা যায়, যেটা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের ইঙ্গিত দেয়। আবার কেরালার কোডুঙ্গালোর ভগবতী মন্দিরের ভরানী উৎসবে ভক্তরা দেবীকে গালিগালাজ করে আর তরবারি দিয়ে নিজেদের আঘাত করে রক্ত ঝরায়। এটা অশুভ শক্তি দূর করার এক ভয়ঙ্কর প্রথা। এই প্রথাগুলো শুনতে খুব ভয়ঙ্কর লাগে, তাই না? এখানে আমি একটু পাল্টা যুক্তি দিচ্ছি। এই ভৌতিক গল্প,
অভিশাপ বা প্রথাগুলো কি আসলে প্রাচীনকালের কোনো অত্যাধুনিক সিকিউরিটি সিস্টেম ছিল? গুপ্তধন বা বিপজ্জনক স্থান থেকে সাধারণ মানুষকে দূরে রাখার জন্যই কি এই মনস্তাত্ত্বিক ভয়গুলো ছড়ানো হয়েছিল? এই যুক্তিটি অত্যন্ত তীক্ষ্ণ। প্রাচীন শাসক গোষ্ঠী খুব ভালো করেই জানতেন যে শুধু সৈন্য দিয়ে দীর্ঘকাল কোনো কিছু পাহারা দেওয়া যায় না। মানুষের সবচেয়ে শক্তিশালী প্রবৃত্তি হল ভয়। একদম। কোনো গুরুত্বপূর্ণ সম্পদ বা গুপ্ত ভল্ট থেকে মানুষকে দূরে রাখার জন্য অভিশাপের চেয়ে ভালো কোনো নিরাপত্তা বলয় হতে পারে না। লোহার তালা ভাঙা যায়, কিন্তু মানুষের মনের গভীরে প্রথিত ভয়ার তালা ভাঙা প্রায় অসম্ভব। আর এই মনস্তাত্ত্বিক নিরাপত্তার কথা বলতে গেলেই আমাদের সেই ট্রিলিয়ন ডলারের ভল্টের কথাই ফিরতে হয়। কেরালের পদ্মনাভ স্বামী মন্দির, এর ষষ্ঠ প্রকোষ্ঠ বা ভল্ট বি এখনও বন্ধ। দরজায় কেবল দুটি বিশাল সাপের ছবি। বিশ্বাস করা হয় এটি নাগপাশ মন্ত্র দিয়ে বন্ধ, আর খুললে আরব সাগর আছড়ে পড়ে প্রলয় ঘটবে। এটাই হলো সেই সাইকোলজিক্যাল লকের চূড়ান্ত উদাহরণ। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নাগবন্ধন আর প্রলয়ের মিথ একটা ট্রিলিয়ন ডলারের খনিকে সুরক্ষিত রেখেছে। কোনো সেনাবাহিনী যা পারেনি, একটা লোকজ বিশ্বাস তা করে দেখিয়েছে। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় টুইস্ট। ক্যাগ মানে CAG বিনোদ রায়ের রিপোর্ট অনুযায়ী এই ভল্ট বি ৯০ থেকে ২০০২ সালের মধ্যে অন্তত ৭ বার খোলা হয়েছিল। তাই নাকি? হ্যাঁ, এবং কোনো প্রলয় ঘটেনি, কোনো সুনামিও আসেনি। তবুও স্থানীয় রাজপরিবার আর বিশ্বাস একে আজও আড়াল করে রেখেছে। কারণ মিথ ভেঙে গেলে তো নিরাপত্তা বলয়টাও ভেঙে পড়বে। রাজপরিবার খুব বাস্তবসম্মত কারণেই মনে করে যে সম্পদ রক্ষা করার জন্য মানুষের মনে ভয়ের দেওয়ালটা বাঁচিয়ে রাখা খুব জরুরি। তারা কাঠামোগত সুরক্ষার চেয়ে মনস্তাত্ত্বিক সুরক্ষার উপরই বেশি ভরসা করছে। দারুণ বলেছেন। এই পদ্মনাভ স্বামী মন্দিরের স্থাপত্য কৌশলও কিন্তু অসাধারণ। মন্দিরের ১৮ ফুট লম্বা মূর্তিটি নেপাল থেকে আনা ১২,০০৮টি শালিগ্রাম শিলা দিয়ে তৈরি। আর সূর্য বিষুব বা ইকুইনক্সের দিন মন্দিরের ৭ তলার জানালা দিয়ে সূর্যের আলো এমনভাবে প্রবেশ করে যা এক মহাজাগতিক দৃশ্য তৈরি করে। এই মহাজাগতিক অ্যালাইনমেন্ট প্রমাণ করে যে তারা পৃথিবীকে মহাবিশ্বের সাথে সংযুক্ত করার চেষ্টা করেছিল। আর এই মহাজাগতিক হিসাবের পাশাপাশি মানুষের চরম আবেগের উদাহরণ হল কেরলের তিরুভারপু কৃষ্ণ মন্দির। স্থানীয়দের বিশ্বাস রাত ৩টায় কৃষ্ণকে খাবার না দিলে মূর্তির ওজন কমতে শুরু করে। আচ্ছা। তাই দরজার চাবি কাজ না করলে তালা ভাঙার জন্য পুরোহিত সবসময় একটা কুড়াল বা হাতুড়ি নিয়ে যান। দেবতার খিদে পেয়েছে, দরজা ভাঙতেই হবে। এখানে উপাসনা এক অদ্ভুত মাত্রা পেয়েছে। ঈশ্বরকে তারা পরিবারের একজন জীবিত সদস্য হিসাবে অনুভব করে। ভাসমান পাথর থেকে শুরু করে অভিশপ্ত প্রকোষ্ঠ পর্যন্ত একজন ইতিহাসের শিক্ষার্থীর জন্য এটি কেবল ধর্মের ইতিহাস নয়, এটি প্রকৌশল, ভূতত্ত্ব এবং মনস্তত্ত্বের এক অবিস্মরণীয় পাঠ। সন্দেহ নেই, প্রাচীন সভ্যতাগুলো আমাদের চিন্তার চেয়ে অনেক বেশি উন্নত আর বিজ্ঞানমনস্ক ছিল। সব শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই বিশালাকার কাঠামোগুলো কি সত্যি শুরুতে কেবল মন্দির হিসেবে তৈরি হয়েছিল, নাকি এগুলো ছিল প্রাচীনকালের কোনো বিজ্ঞান গবেষণাগার, মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র বা পরিবেশগত আশ্রয়স্থল? বেশ গভীর একটা চিন্তা। হতে পারে হাজার হাজার বছর ধরে এগুলোর আসল বৈজ্ঞানিক উদ্দেশ্য কালের গর্ভে হারিয়ে গেছে, আর সেগুলোকে টিকিয়ে রাখার জন্যই পরবর্তীকালে ধর্মীয় আচারের চাদর পরিয়ে দেওয়া হয়েছে। এই উস্কানিমূলক ভাবনার মধ্যে দিয়েই আজকের মতো আমাদের এই তথ্য অনুসন্ধান এখানে শেষ করছি। নতুন কোনো রহস্য নিয়ে আমরা আবারও ফিরে আসব।